সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ জব্দের পর এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দুই ছেলে সহ 4 বাংলাদেশের সম্পদ জব্দে যুক্তরাজ্যে চিঠি পাঠিয়েছে দুদক। তবে পাচারকারীদের অর্থ সম্পদ বিদেশে জব্দ হলেও ফেরত আনা কঠিন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়া টিউলিপ সিদ্দিকের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, দুদকের কাছে টিউলিপ ব্রিটিশ নন, বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ থাকায় আসামি করা হয়েছে। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। দুদকের মামলার পর সম্প্রতি এই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য। সম্পত্তি জব্দের আদেশের ফলে কার্যত সাইফুজ্জামান চৌধুরী এখন সেগুলো আর বিক্রি করতে পারবেন না। যুক্তরাজ্য সফর শেষে সোমবার দুপুরে দুদক চেয়ারম্যান জানান, জাভেদের ৩৪৩টি ফ্ল্যাট এবং প্লট জব্দ করা হয়েছে। এসব সম্পদের মূল্য ১,০২৫ কোটি টাকা, যা ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। সাইফুজ্জামান জাভেদের বিভিন্ন জায়গায় আরও কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি, এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই, আমরা আশা করি সেখানেও সুফল পাব। জাভেদের সম্পদ জব্দের পর এবার আরও 4 বাংলাদেশির সম্পদ জব্দের জন্য যুক্তরাজ্যে চিঠি পাঠিয়েছে দুদক। তারা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সাফিয়াত সুবাহান এবং সাদাত সুবাহান। এছাড়া এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনান ইমাম এবং সাবেক ভূমিমন্ত্রী জাভেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি। আজকে আমরা আরও একজন জাভেদের একজন ভাই আছেন, তার নাম রনি। আকবর সোবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার ইমাম, আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাব। পাচারের অর্থ জব্দ হলেও ফেরত আনা বেশ কঠিন বলছেন দুদক চেয়ারম্যান। শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করব এবং তারপর আনতে পারবো কিনা, এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি, সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে, তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয়, তারপরেই আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সম্প্রতি বাংলাদেশের নাগরিক নয় বলে যে বক্তব্য দিয়েছেন, তা উড়িয়ে দেন আব্দুল মোমেন। জানান, তাদের কাছে থাকা নথিপত্রে টিউলিপ বাংলাদেশি বলেই আসামি করা হয়েছে। 2013 সালে তিনি মাছ বিক্রি করে 9 লাখ টাকা কামাইও করেছে। যেটা যেহেতু ট্যাক্স রেকর্ডে নিশ্চয়ই আছে, তো কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এদিকে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন, আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য আরাফাত, আপনাকে স্বাগত। যেহেতু দুদক চেয়ারম্যান নিজেই বললেন, জব্দ করুক আর যাই করুক সেটি ফিরিয়ে আনা, একটা কিন্তু আছে। কিন্তু থাকলে এত ঢাকঢোল পিটিয়ে আসলে লাভটা কি হলো? জুল, আপনাকে জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য ব্যাপকভাবে কাজ শুরু করেছে, এবং এইটিকে আসলে সাধুবাদও দিতে হয়। কারণ হচ্ছে যে সরকার গঠনের পর থেকেই তারা বলেছে যে গত 15 বছরে যেসব অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেসব অর্থ পরিমাণ আসলে অনেক। আমি আপনাকে যদি সবশেষ একটি পরিসংখ্যান দিতে চাই, যে ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর প্রতিবেদনে যে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আসলে প্রতি বছর আমদানি রপ্তানি সহ বিভিন্ন আড়ালে বিভিন্ন কায়দায় ৯৮,০০০ কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। তো আসলে এই অর্থ আসলে ফেরত আনা নানা চ্যালেঞ্জের বিষয়। আপনি জুয়েল জানেন, বাংলাদেশ থেকে এর আগে অর্থাৎ পাচার হওয়া টাকা ফেরত আনার তেমন একটা নজির নেই। যদিও 2013 সালে দুদক বলেছিল তারা পাচারকৃত অর্থ ফেরত এনেছে, এবং এটির পরিমাণও খুব বেশি নয়, একমাত্র 21 কোটি টাকা, এবং কম বেশি 21 কোটি টাকা হবে। এবং এই অর্থ ফেরত আনার পর থেকে বাংলাদেশ থেকে আসলে পাচারকৃত কোনো অর্থ ফেরত আসলে
আসেনি। এখন অন্তর্বর্তী সরকার যে টাস্ক ফোর্স গঠন করেছে এর অংশ হিসাবে দুদক আছে, এনবিআর আছে, সিআইডি আছে, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে। এই প্রতিষ্ঠানগুলো আসলে পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা করছে এবং তদন্ত সংশ্লিষ্ট যারা আছেন, এই প্রক্রিয়ায় যারা আছে, ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে তাদের সাথে, তারা বলছেন আসলে পাচারকৃত অর্থ ফেরত আনার যে চ্যালেঞ্জগুলো রয়েছে এখানে মেন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে অর্থ ফেরত যে দেশে গিয়েছে সেই দেশে প্রথমত বাংলাদেশের আদালতের একটি রায়ের কপি থাকতে হয় এবং যে রায়ে বলা হয় যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বাংলাদেশ থেকে যে রায়ের কপিটি যখন বিদেশে যাবে সেই কপিটি আবার তারা তদন্ত করে দেখে এবং সেই দেশের আদালত কর্তৃকও আদেশ হতে হয়। এবং এইটি হওয়ার পরও বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেটি আসা আসলে খুব একটা সহজ না। এখানে যত কথাই বলা হোক না কেন, বাংলাদেশের অর্থ যে দেশে পাচার হয় সে দেশের আসলে অর্থনীতি সমৃদ্ধ হয়। তো কোনো দেশ আসলে সহজে তাদের দেশে যে অর্থ বিনিয়োগ হয় সে দেশের অর্থ আসলে দিতে চায় না। যদিও বিভিন্ন সেমিনারে বা আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন আন্তর্জাতিক দেশ, বিভিন্ন উন্নত বিশ্বগুলো বলে থাকে যে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার অপরাধের বিষয়ে, তারপর মানি লন্ডারিং বা অর্থ পাচারের বিষয়ে অনেক কথা বলে থাকে, কিন্তু বাস্তবতার আসলে প্রেক্ষাপট আসলে ভিন্ন। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের কূটনীতিকভাবে হোক বা এটি অবস্থা আরো জোরালো করতে হবে। একটা কথা নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে একটা সমঝোতার বিষয়ে কথাবার্তা হচ্ছে বা আলোচনা হচ্ছে, সেরকম হলে কি আনা সম্ভব কিনা? সমঝোতার বিষয়ে কথাবার্তা হচ্ছে আসলে যেটি বলা হচ্ছে, ধরেন যে বাংলাদেশ থেকে কিছু অর্থ আমি যেমন যুক্তরাষ্ট্র সহ আরও বিভিন্ন দেশে পাচার হয়েছে। এখন পাচারকৃত যেসব অর্থ পাচার হয়েছে সে অর্থগুলো কিন্তু সেই দেশে অর্থ হিসেবে নেই এবং সেগুলো কিন্তু বিনিয়োগ হয়ে গেছে, আবাসন খাতে বিনিয়োগ হয়েছে, বিভিন্ন খাতে এগুলো বিনিয়োগ হয়েছে এবং সেই খাতে অর্থাৎ শুধুমাত্র ব্যাংকে নেই অর্থগুলো, এবং এই অর্থগুলো যেগুলো সম্পদে রূপান্তরিত হয়েছে সেই অর্থগুলো আসলে ফেরত আনা খুব একটি সহজ নয়। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে এবং দুদকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বিদেশে গিয়েছেন এবং সবশেষ দুদক চেয়ারম্যানও বিদেশে গিয়েছেন এবং তাদের দেন দরবার এবং ফেরত আনার বিষয়ে যাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে। এখন আসলে এখানে আপনি শুনেছেন আজকের ব্রিফিংয়েও দুদক চেয়ারম্যানও বলেছেন যে এটি আসলে কঠিন এবং মহা চ্যালেঞ্জের একটি কাজ এবং সেই চ্যালেঞ্জটুকু আসলে কতটুকু তারা উঠতে পারবেন সেটি এখন বিষয়। জি, সেটি দেখার অপেক্ষায় রইলাম আমরা। আদিত্য আরাফাত, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত ছিলেন আমাদের সঙ্গে। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না আর টেকে অনেকদিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয়, দস্তা দেওয়া টিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি 24শে জুন। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়ে গেল 1 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির প্রথম দিন ছিল সোমবার। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, পলাতক 2 আসামিকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছে ট্রাইব্যুনাল। যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। পরবর্তী শুনানি হবে 24 জুন। ওই দিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ উস্কানি প্ররোচনায় হত্যাকাণ্ড সংগঠিত করে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার।
আগামী রমজানের আগে নির্বাচন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। আর লন্ডনে বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, কমে গেছে বিশৃঙ্খলা। ইউনূস তারেক বৈঠকে কারো দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামায় ওবায়দও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মঈন খান বলেন, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি সব দলকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান। আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে চলে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13 জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। সকালে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনে কাউকে দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বৈধতার জন্য পরবর্তী সংসদের বিষয়টি মাথায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে এই সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। পতিত সরকারের সুবিধাভোগী পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের কারণেই দেশে খেলাপি ঋণ বাড়ছে বলে মনে করছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। আর এতে করে অনেক ভালো ব্যবসায়ীর দেউলিয়া হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। খেলাপি ঋণের বোঝা কমাতে তাই ভালো ঋণ বিতরণ এবং মন্দ ঋণ আদায় বেশি নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আর ব্যবসায়ীরা চান দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়াক সরকার। মাত্র 3 মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,৫৭০ কোটি টাকা। মার্চ ২০২৫ প্রান্তিকের তথ্যে দেখা যায়, ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৭,৪১,৯৯২ কোটি টাকা, যার মধ্যে ৪,২০,৩৩৫ কোটি টাকাই খেলাপি। 1 বছর আগেও খেলাপির এ অংশ ছিল মোট ঋণের মাত্র ১১.11%, যা 1 বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে মার্চে হয়েছে ২৪.13%। বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা সরকারের সময় বিশেষ সুবিধায় ঋণ নেয়া ব্যক্তিদের কারণেই খেলাপি ঋণ বেড়েছে। রাজনৈতিক প্রভাবে যে বিপুল পরিমাণ ঋণগুলো দেওয়া হয়েছিল আগের সময়, সেগুলোর অধিকাংশ ব্যক্তিবর্গ দেশে নেই বা তারা এগুলো দেওয়া বন্ধ করেছেন, সেটি যেমন দায়ী, আবার অর্থনৈতিক কর্মকাণ্ড এর মধ্যে কিছুটা স্থবিরতা বা দুর্বলতা আসার কারণেও কিন্তু যারা ঋণ নিয়েছেন প্রকৃতার্থে তারাও কিন্তু ফেরত দিতে পারছেন না। খেলাপি ঋণ বিবেচনায় সবচেয়ে খারাপ অবস্থায় আছে সরকারি ব্যাংকগুলো। 6টি সরকারি ব্যাংকের ৪৫%-এরও বেশি ঋণ খেলাপি, আর বেসরকারি ৪২টি ব্যাংকের খেলাপি ঋণ ২০%। খেলাপির ভারে নুয়ে পড়েছে সরকারি মালিকানার বিশেষায়িত ব্যাংকগুলোও। ব্যবসায়ীদের শঙ্কা, এতে করে ব্যাংকের টাকা নিয়মিত ফেরত দেয়া ভালো গ্রাহকরাও হবেন বলির পাঠা। ধরুন, আমি একটা ইসলামী ব্যাংকে ব্যাংকিং করি, আমার ওয়ার্কিং ক্যাপিটাল তাদের সাথে। এখন আমি কিন্তু চাইলেই যে ভালো ব্যাংকে ট্রানজিশন করতে পারবো, ব্যাপারটা কিন্তু তা না। তো কারণ এখন আমাকে যদি পুরো ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা ফেরত দিয়ে আবার নতুন করে শুরু করতে হয়, তাহলে দেখা যাবে আমার ব্যবসাটা বিক্রি করে দিতে হবে। ব্যাংকাররা বলছেন, খেলাপি বৃদ্ধির কারণ যাই হোক, পরিস্থিতি উত্তরণে খাদে পড়া ব্যাংকগুলোকে মন্দ ঋণ আদায়ে বেশি জোর দেওয়ার পরামর্শ তাদের। রিকভার করার জন্য আমাদেরকে অধিক মনোনিবেশ করতে হবে। দ্বিতীয়ত, ভালো ব্যবসায়ী যারা আছেন তাদের যে আবেদনগুলো আছে সেগুলো
খুব দ্রুতই স্যাংশনস দিয়ে সেগুলো রিভার্সমেন্টের ব্যবস্থা করতে হবে। খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো করতে যত বেশি সম্ভব ভালো ঋণ বিতরণের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনাকে স্বাগত। মানে ওই যে ভালো ঋণ, মন্দ ঋণ, এগুলো যারা জেলে আছে, যারা পালিয়ে আছে, যাদের প্রতিষ্ঠানগুলো এর মধ্যে বন্ধ হয়ে গেছে, আপনি খুব ভালো বলতে পারবেন, তারা ঋণটা দেবে কি করে? সেগুলো তো একটু রেগুলারাইজ বা একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল না? সেটির আসলে কি খুব বেশি সুযোগ আছে? কারণ ব্যাংক যখন ঋণ দেয়, এই অর্থ কিন্তু আসলে ব্যাংকের নিজের অর্থ নয়। এমনকি আমরা বিগত সময়ে দেখেছি যারা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছিলেন বা যাদের অর্থায়নে আসলে ব্যাংকটা শুরু হয়েছিল, বিশেষ করে বেসরকারি ঘরানার ব্যাংকগুলো, তাদের মধ্যে একখানা ভাব ছিল এরকম যে ব্যাংকটা যেন তাদেরই। আসলে কি তাই? আসলে ঠিক তা না। আপনি একটা ব্যাংক যখন চালু করলেন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে, তারপরে এটি যখন অপারেশনে আসে তখন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাহকের যে আমানত, সেই আমানতের দিয়েই কিন্তু আসলে ব্যাংকটি বড় আকার ধারণ করে। আমরা দেখেছি এখন কোনো ব্যাংকের 50,000, 1 লাখ কোটি টাকা আমানত হয়েছে, কিন্তু এই ব্যাংকটা শুরু হয়েছিল কত, হয়তো 400 কোটি টাকা বা 300 কোটি টাকার যে দিয়ে কিন্তু ব্যাংকটি শুরু হয়েছিল। তাহলে এই ব্যাংকের মালিক কিন্তু আসলে সেই ক্ষুদ্র আমানতকারীরা। এখন আমানতকারীদের অর্থ যখন আপনি অবিবেচকের মতো কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তির প্রভাবে ঋণ হিসেবে দিয়েছেন, সেটির দায় কিন্তু আসলে সেই ব্যাংকেরই। সেখানে এখন সেই ব্যক্তি আমার কথা ছিল তাহলে আদায়টা হবে কি করে? মানে যে কিনা, যাকে কিনা এখন জেলে পড়া হয়েছে বা যে পালিয়ে আছে, তার তো প্রতিষ্ঠান এখানে আছে, কোনো না কোনো ভাবে আদায় করার প্রক্রিয়াটা শুরু করা দরকার ছিল কিনা? সেটি একটি প্রক্রিয়া। ব্যাংকগুলো তো নিজস্ব নিয়মে সেটি করে, যেটি সাধারণত যেটি হয় যে সেটি আইনি প্রক্রিয়া। প্রথমে গ্রাহক এবং ব্যাংকের যে আলোচনার ভিত্তিতেই সেটি হয়। কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেটি হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান তারা তাদের অপারেশন চালু করেছে। আবার কখনো কখনো যখন গ্রাহক একেবারেই আসেন না, লোপাট হয়ে যায় বা পালিয়ে যায়, তখন কিন্তু ব্যাংক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আদায় করার চেষ্টা করে। তবে যে প্রক্রিয়াই হোক, গোড়ায় কিন্তু গলদ হয়ে গেছে। এই ঋণগুলো দেওয়ার সময় যে বড় ভুলটি হয়েছে, সেই ভুল হয়তো চাইলেই সহসাই সেই ভুল শুধরানো কিন্তু খুব কঠিন। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? এখন যারা বলছেন যে যারা ভালো ব্যবসায়ী, তারা যে বিপদে পড়বে, তাদেরকে উদ্ধার করবে কে? সেই প্রক্রিয়ার কথাই বলা হচ্ছিল। যেমন ধরেন যে 5-6টি ব্যাংকের কথা বলা হচ্ছে যারা এখনো দুর্দশাগ্রস্ত, একেবারে ডুবতে বসেছে। এখন এই 5-6টি ব্যাংকের তথ্য যদি আপনি দেখেন, এই ব্যাংকাররাই কিন্তু বলেছে যে 4-5টি পরিবারের কাছে আসলে এই ব্যাংকগুলোর প্রায় 90% সম্পদ গচ্ছিত ছিল। তাহলে বাকি যে গ্রাহকরা ছিল, বাকি যে ভালো গ্রাহক, ভালো ব্যবসায়ী, তারা কিন্তু সেখানে এখন বিপদে পড়েছেন। কারণ যে সমস্যাটা তৈরি হয়েছে, ব্যবসা একটি যেটাকে বলা হয়েছে রানিং প্রক্রিয়া, একটি চলমান প্রক্রিয়া। সেখানে কখনো কখনো হয়তো একজন ঋণ গ্রহীতার আরও মূলধনের প্রয়োজন হয়। আমরা যেমনটা দেখেছি যে করোনার সময় ব্যবসা বাণিজ্য মন্থর গেছে, নানান কারণে আপনার ব্যবসা স্লো হবে, তখন বাড়তি ক্যাপিটাল পেলে যেটি হচ্ছে এই লসটি আসলে পুষিয়ে ওঠা যায়, সেই ক্ষমতাটা কিন্তু ব্যাংকের নেই। সে কারণে এখন দেখা যাচ্ছে একজন ভালো গ্রাহক তিনিও ব্যাংকের কারণে বিপদে পড়ছেন। তাদের জন্য আসলে একটু নমনীয় হওয়া উচিত, তাদের জন্য কোনো বিকল্প চিন্তা করা উচিত। মোস্তফা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। জেলে বসে চাঁদাবাজি, দখলবাজি এবং ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করছে টুন্ডা বাবু ওরফে কবজি কাটা বাবু। গত 21শে মে দারুসালামে জনতার হাতে 2 জন নিহত হওয়ার ঘটনায় বাবুর নাম সামনে এসেছে। ডিবিসি নিউজের অনুসন্ধান বলছে, হাড্ডিপট্টি এলাকায় চাঁদা চাইতে গিয়ে নিহত হন তারা। হয়রানি করত নারী এবং শিশুদের। বাবুর সন্ত্রাসী বাহিনীর হাতে এখনও জিম্মি মিরপুর, মোহাম্মদপুরের বাসিন্দারা। দিনে দুপুরে মিরপুর এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিত বাবু ওরফে টুন্ডা বাবু ও তার গ্যাংয়ের সদস্যরা। সাম্প্রতিক সময় গ্রেপ্তার হয় এই বাবু, কিন্তু থেমে থাকেনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড। গত 31 মে দারুসালামের হাড্ডিপট্টি এলাকায় 2 জন নিহতের ঘটনায় আবারও টুন্ডা বাবুর নাম সামনে এসেছে। নিহত একজন বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে ট্যাপা।
ডিবিসি নিউজের অনুসন্ধান বলছে জেলে বসেই মোহাম্মদপুর মিরপুর ও নদীর তীর এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে বাবু। কেউ চাঁদা দিতে না চাইলে নেমে আসতো নির্যাতনের খড়ক। ও হয়েছিল টুন্ডা বাবুর হাইস্তান, ঘরের ভিতরে যে অত্যাচার করছে, টাকা পয়সা নিচ্ছে মানুষের, রাস্তা দিয়ে মহিলাদের ওনা টাইনা ধরে রাখছে, চাকারি দিয়ে দৌড়াইছে, অনেক অত্যাচার করছে। উড়ি যা সান্দে দিলি দিবি, না দিলে উড়ি যা, এ কথা লগে আমার কোনো রাফরাজ কম দিচ্ছে। এসব জানতে সরেজমিনে যায় ডিবিসি নিউজ। স্থানীয়রা জানান মূলত বাবুর নির্দেশে চাঁদা আদায় করতেই গত 31 মে হাড্ডিপট্টি এলাকায় আসে তানভীর ও ফাহিম। জড়িয়ে পড়ে বাগবিতণ্ডায়, পরে তাদের পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। আইসিএল কোনো সুযোগটা দেয়নি পাবলিকেরা, কিভাবে দিব? আমরা মানুষের তো বিরক্ত করে ফেলাইছি। আমরা তো ভাঙাই টোকে ভাত খাই, ভাঙাই টোকে ভাত কাটা যায় না গেলে না যায়, তো ওনাকে জন্য আমরা বাড়াইতে পারি না পথে। বাবুর সন্ত্রাসী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ ছিল হাড্ডিপট্টি ও নদীর তীর এলাকার মানুষ। রাত নামতেই যে জনপদে তাড়া করে ফিরত, ডর ভয় শঙ্কা। নারী শিশুদের হয়রানির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনা এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিস্থিতি। অনেক ভাড়াটিয়া তাদের আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হন। স্থানীয়দের কাছ থেকে দাবি ওঠে প্রশাসনিক নিরাপত্তার। এখন বর্তমানে যে অবস্থা, টাকা পয়সা হাতে করে লইয়া 10 টাকা খাইতে যাওয়া যায় না। পুলিশ বলছে সব ঘটনায় তদন্ত শুরু হয়েছে, কাউকে ছাড় নয় এমন হুঁশিয়ারি সংস্থাটির। আর অপরাধ দমনে পুলিশ বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। পুলিশ কারো দিকে তাকিয়ে থাকবে না, দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবেন। তথ্য বলছে গত মাসে শুধু মিরপুর এলাকায় খুন হন 6 জন। ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা শতাধিক, গ্রেপ্তারও আছে, তবে নেই অপরাধ নিয়ন্ত্রণ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় বিকল্প পথ হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ভারতকে এড়িয়ে আকাশপথে পণ্য পরিবহনে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে কার্গো ফ্লাইট। 2005 থেকে ইত্তেহাদ ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও 2021 সালে তা বন্ধ হয়ে যায়। গত 4 বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ। সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন, 2টি ইপিজেড ও 4 শতাধিক পোশাক কারখানা আছে, কিন্তু এয়ার শিপমেন্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য এয়ার শিপমেন্ট করতে হতো। সিলেট এবং চিটাগং থেকে কার্গো অপারেশনটাকে আরও দ্রুত করার জন্য, আরও বেগবান করার জন্য এইখানে আমরা ইনসেন্টিভটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তার ফলে হবে কি, আমাদের এই 3টা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতার জায়গাটা অনেক বেড়ে যাবে। এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ, আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের 2টি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে। খালি করা হয়েছে 170 ও 120 টন পণ্য ধারণ সক্ষমতার 2টি ওয়্যারহাউস। ইম্পোর্ট যে হ্যাঙ্গার আছে ওইটাকে আমরা এক্সপোর্ট তৈরি করে, যেটা 200 টন হচ্ছে ধারণ ক্ষমতা, ওইটার সামনে আমাদের প্রয়োজনীয় প্রুত কাজ করে আমরা ওখানে R3 জোন করলে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে যে ইন্ডিপেন্ডেন্ট ফ্রেট অপারেট করার যে বাধা, যে ফ্রেটগুলি ডাইরেক্ট ইউরোপিয়ান এবং বিয়ন্ড যে কার্গোগুলি নিয়ে যাবে, ওই বাধাটা আমার মনে হয় দূর হয়ে যাবে। কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা, সাশ্রয় হবে সময় ও অর্থ। কার্গো যারা ক্যারি করে তারা যদি চট্টগ্রাম বিমানবন্দর অথবা সিলেট বিমানবন্দরে না আসে, তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না। সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড় বড় এয়ারলাইন্সগুলি আসে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে। এয়ার শিপমেন্ট আমাদের তো সেন্ট্রালাইজড ছিল বলা যায়, যে শুধুমাত্র ঢাকায়। এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, সেটাকে আমরা অনেক পজিটিভলি দেখছি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বেবিচক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ইসরায়েলে ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের মাশুল দিতে হবে, এমন হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। তবে জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন পরমাণু বোমা তৈরির কোনো ইচ্ছা তার দেশের নেই। এদিকে চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা। ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ৮ জন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান ও ইসরায়েল দু দেশই একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের ঘাঁটি আক্রমণের দাবি করেছে ইসরায়েল। এই ঘাঁটি থেকেই হুতি, হেজবুল্লার মতো গোষ্ঠীকে পরিচালনা করা হতো বলেও দাবি তেল আবিবের। হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগে রবিবার মধ্যরাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শহরটির একটি ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে হামলায়। তেল আবিবে মার্কিন দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে দূতাবাসের কার্যক্রম, যদিও কেউ হতাহত হয়নি। এছাড়া ইসরায়েলের বন্দরনগরী হাইফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েল তেহরানে পারমাণবিক হামলা চালালে তেল আবিবে পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তান, এমন দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসিন রিজাই। পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলে ইরানের হামলার জন্য তেহরানের বাসিন্দাদের খুব শিগগিরই মাশুল দিতে হবে, এ হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে একজন দাম্ভিক স্বৈরাচার বলেও আখ্যা দেন তিনি। অন্যদিকে ইসরায়েলের হামলার আগে ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল বলে দাবি করেছে ইসরায়েলের গণমাধ্যম আর্মি রেডিও। যদিও জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান পরমাণু বোমা তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় শঙ্কা আছে বাংলাদেশের জন্য। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার নানা প্রভাব পড়বে বাংলাদেশেও, এমন মন্তব্য করে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশের উচিত কোনো পক্ষ অবলম্বন না করে শান্তি বজায় রাখার জন্য অবস্থান নেওয়া। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিনের মতে ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের আগে থেকেই যে অবস্থান আছে তা আবারও পরিষ্কার করতে হবে। সম্প্রতি ইরানে হামলা চালায় ইসরায়েল, পাল্টা হামলা চালায় ইরানও। দুই দেশের এই পাল্টাপাল্টি যুদ্ধাবস্থায় দুই দেশেই চলছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই যুদ্ধের আঁচ লেগেছে বিশ্বের বিভিন্ন দেশেও। বিশেষত এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানও তাদের অবস্থান পরিষ্কার করেছে, যদিও বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মতামত দেয়নি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন যুদ্ধ লম্বা হলে তার নানা প্রভাব পড়বে বাংলাদেশের ওপরও। আমরা খুব একটা নাজুক জায়গায় দাঁড়ানো আছে বলে আমি মনে করছি। সেটাতে তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে। ওখানে যদি এই যুদ্ধের দামামা বাড়তে থাকে বা যুদ্ধ বিস্তৃত হয়, সেসব দেশগুলোর অর্থনীতির উপর চাপ পড়বে। আমাদের জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য বিপদ আশঙ্কা তৈরি হবে। তো কাজেই খুব সঙ্গত কারণে আমাদের জন্য চিন্তার কারণ আছে। আমরা যে এক্সপোর্ট যেটা করি, পশ্চিমা জগতে যে আমাদের পণ্য সামগ্রী যায়, সেটা তো ওই অঞ্চল দিয়েই যায়। কাজে সেখানে যদি যুদ্ধ হয়, সেটা পথগুলো যদি কোনো কারণে আটকে যায়, তাহলে তো আমাদের সেই ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তার মতে এই অবস্থায় কোনো পক্ষ না নিয়ে যুদ্ধ বন্ধের জন্যই অবস্থান নেওয়া উচিত বাংলাদেশের। আমরা নীতিগতভাবে কখনোই আমরা অন্য দেশের উপর আক্রমণ সেটাকে সমর্থন করি না। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি সম্মান দেখানোর যে বাধ্যবাধকতা আমাদের আছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে, সেই বিবেচনাতেই আমরা আমাদের যে মতামত বা আমাদের যে অবস্থান সেটা পরিষ্কার করা দরকার। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিন বলছেন ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের আগে থেকেই এক ধরনের অবস্থান আছে, যা আবারও দ্রুত পরিষ্কার করা দরকার। বাংলাদেশের ক্লিয়ার একটা পজিশন আছে প্যালেস্টিনের পক্ষে। সো বাংলাদেশের এখানে একটা ক্লিয়ার অবস্থান আমার মনে হয় প্রয়োজন আছে, এবং এটা ঝুঁকি বা না ঝুঁকির
ব্যাপার না। সো আপনি যদি শান্তির পক্ষে অবস্থান না নেন এবং অন্যায় বিরুদ্ধে যদি আপনি সোচ্চার না হন, আপনার ঘরেও কালকে আগুন লেগে যেতে পারে। আমরা তো সরাসরি যুদ্ধের মধ্যে জড়াচ্ছি না, কিন্তু যারা যুদ্ধ করছে, যুদ্ধবাজ দেশ, সমস্ত দেশ, সেগুলোর বিরুদ্ধে তো আমাদের একটা অবস্থান থাকা দরকার। অবশ্য বাংলাদেশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করারও পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্বব্যাপী যে ইনফ্লেশন, সেটা প্রভাবটা অর্থনৈতিক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।